আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কথা বলবো পরিফেরা পর্ব নিয়ে। আমরা জানি প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা রয়েছে প্রাণীবিজ্ঞানে, সেখানে পরিফেরা পর্ব নিয়ে সবার প্রথমে আলোচনা করে। এবং পরিফেরা হচ্ছে সব থেকে সরলতম প্রজাতিগুলো নিয়ে যে পর্ব তৈরি হয় সেটা। এবং এই পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। এবং আমরা এখানে তিনটা পরিফেরা পর্বের প্রাণী দেখতে পাচ্ছি, যার মধ্যে এটা হচ্ছে ইউস্পঞ্জিলা, এটা হচ্ছে সাইকন এবং এটা হচ্ছে স্পঞ্জিলা। এবং বলে রাখা ভালো, এই পর্বের প্রাণীদের কিন্তু স্পঞ্জ নামে ডাকা হয়। কেন স্পঞ্জ নামে ডাকা হয়? কারণ এই পর্বে যে প্রাণীগুলো আছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু একদম স্পঞ্জের মতো। যেমন আমরা যদি ইউস্পঞ্জিলাটা নিই, এই হচ্ছে ইউস্পঞ্জিলা, এবং ইউস্পঞ্জিলা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এই স্পঞ্জিলা একদম কিসের মতো দেখতে, স্পঞ্জের মতো। এবং আমরা যদি খেয়াল করি ভালো করে এই প্রাণীটার দিকে যদি ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি একদম এদের দেহটা কিন্তু একদম সাধারণ কোষ দিয়ে স্পঞ্জের মতো, চাপ দিলে একদম নরম। যদি এগুলো ফরমালিনের মধ্যে রাখা ছিল এই জন্য ভেজা ভেজা, তো একদম কিন্তু নরম। তো বেসিক্যালি এগুলো কোষ দিয়ে তৈরি, শুধুমাত্র কোষ, এবং এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। তো এদের নাম পরিফেরা কেন? এই পর্বের নাম পরিফেরা কেন? পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেরা মানে বহনকারী। অর্থাৎ এদের দেহে অসংখ্য কী আছে? ছিদ্র আছে। যেমন আমরা যদি এই স্পঞ্জিলার দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র, অসংখ্য ছিদ্র। এবং এই সবগুলা ছিদ্র নালীর মতো হয়ে এদের দেহের ভিতরে একটা বড় গহ্বর তৈরি করে, যেই গহ্বরটার নাম হচ্ছে স্পঞ্জোসিল গহ্বর। সিল মানেই কিন্তু গহ্বর, আর স্পঞ্জ কেন? স্পঞ্জ মানে হচ্ছে স্পঞ্জের মতো। তো আমরা দেখতেই পাচ্ছি এদের কোষগুলা কতটা স্পঞ্জের মতো দেখতে, একদম ছোট ছোট, এবং শুধু কোষ দিয়ে তৈরি। এদের কোষ কিন্তু টিস্যু তৈরি করতে পারে না, শুধু কোষ, কোষীয় মাত্রার প্রাণী এরা। আমরা যদি এটাকে এরকম করে একটু কাত করে দেখাই, তাহলে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ এই যেটা দেহের একদম সামনের দিকে একটা বড় ছিদ্র, এই ছিদ্রই বেসিক্যালি হচ্ছে অস্কুলাম। অস্কুলাম নামক এই ছিদ্র দিয়ে ভিতরের যে বড় যে গহ্বরটা আমরা এখানে জেনেছি, স্পঞ্জোসিল যে গহ্বরটা থাকে, সেই স্পঞ্জোসিল গহ্বরটা কি হয়? উন্মুক্ত হয় অস্কুলাম ছিদ্র দিয়ে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে, এবং ছিদ্রাল প্রাণী। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? এই ছিদ্রগুলোকে অস্ট্রিয়া নামক ছিদ্র বলা হয়। ছিদ্রগুলো দেহের ভিতরে নালী তৈরি করে, অর্থাৎ এটাকে নালিকাতন্ত্র থাকে। এই নালীগুলো দেহের ভিতরে গহ্বর তৈরি করে, যে গহ্বরগুলোকে আমরা বলি স্পঞ্জোসিল গহ্বর, এবং একটা বড় ছিদ্র হয়ে উন্মুক্ত হয়, যে বড় ছিদ্রটাকে আমরা বলেছি অস্কুলাম নামক ছিদ্র। ভাইয়া, আমরা যদি আবার একটু খেয়াল করি, এই স্পঞ্জিলার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পঞ্জিলাতে অসংখ্য ক্লোজভাবে দেখলাম, যদি আমরা কাছাকাছি দেখার চেষ্টা করি, যেমন কর্নারের দিকে কাটা 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 কাটা, এগুলো বেসিক্যালি চুন দিয়ে তৈরি। এবং এই কাটা কাটা এগুলোকে স্পিকিউল নামে ডাকে, স্পিকিউল। এবং এদের দেহে ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষও পাওয়া যায়। তাহলে আমরা স্পিকিউল জানলাম এবং কোয়ানোসাইট কোষের কথা জানলাম। ভাইয়া, এরা প্রত্যেকেই তো জীব, রাইট? যদিও পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, বা এরা তো জীব। জীব মাত্র জৈব পদার্থ দিয়ে তৈরি হয়। তো এদের দেহের যে জৈব পদার্থগুলো, এই জৈব পদার্থটার নাম হচ্ছে স্পঞ্জিন। স্পঞ্জিন নামক জৈব পদার্থ দিয়ে এরা তৈরি হয়। এই ছিল পরিফেরা পর্বে, এবং এটা একদম সরল একটা পর্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কথা বলবো আমাদের প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের 2 নাম্বার যে পর্বটা আছে, অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক পর্ব, নিডারিয়া নিয়ে। নিডারিয়া পর্বে প্রাণীদের কিন্তু কি ডাকা হয়? সিলেন্ট্রোটা নামেও কিন্তু ডাকা হতো আগে এই পর্বটাকে, ওকে? কারণ এদের দেহে কি হয়? সিলেন্ট্রো নামক গহ্বর থাকে। তো নিডারিয়া পর্বের এখানে দুটো প্রাণী আমার কাছে এখানে রাখা আছে। একটা হচ্ছে আমাদের জেলিফিশ, এবং আরেকটা আছে ফাইসিলিয়া ফাইসিলাস। তো এটা হচ্ছে জেলিফিশ, দেখেই বুঝতে পারছে একদম জেলির মতো। এবং এই হচ্ছে ফাইসিলিয়া ফাইসিলাস, ওকে? তো ফাইসিলিয়া এটাও কিন্তু আমাদের নিডারিয়া পর্বের একটা প্রাণী। তো নিডারিয়া পর্বে যে প্রাণীগুলো আছে এগুলো কিন্তু দ্বিভ্রূণস্তরী প্রাণী, অর্থাৎ এদের কি থাকে? এদের অ্যাক্টোডার্মিস থাকে এবং গ্যাস্ট্রোডার্মিস থাকে, মাঝখানে কিন্তু মেসোডার্মিস থাকে না। মেসোডার্মিসের বদলে কি থাকে? মেজোগ্লিয়া থাকে। সো এরা দ্বিভ্রূণস্তরী প্রাণী, এটা মাথায় রাখতে হবে। এবং এরা অরীয় প্রতিসম হয়ে থাকে। তো এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে প্রাণীগুলো, এটা একদম পুরো জেলির মতো কিন্তু, ওকে? এর কিন্তু কোনো অঙ্গ গঠন করে না, এটা টিস্যু মাত্রার। অর্থাৎ এখানে যে দুটো প্রাণী আছে, এই দুটো প্রাণী অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি। আমাদের বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে যে নিডারিয়া পর্বের প্রাণীরা 2 ধরনের দশা প্রদর্শন করে। একটি হচ্ছে পলিপ দশা, আর একটা হচ্ছে মেডুসা দশা। পলিপ দশাগুলো হচ্ছে বেসিক্যালি স্থবির দশা, যে সময় তারা অযৌন অবস্থায় থাকে। আর মেডুসা হচ্ছে তাদের যৌন দশা, এবং যখন তারা কি করে? মুভমেন্ট করে। তো যেহেতু এটা জেলিফিশ, জেলিফিশ তো অবশ্যই মুভ করবে, রাইট?
এবং জেলিফিশের মুখটা এরকম নিচের দিকে থাকে এবং তার কিছু টেন্টাকোস থাকে, টেন্টাকোস, কোর্সিকা, এভাবে সে ভাসে। সো এবং এভাবে চলাচলা করতে পারে, যার কারণে এদের মেডুসা দশা আছে। বাট এদের আর্লি স্টেজে কিন্তু এরা পলিপ দশায় থাকে। তার মানে হচ্ছে বেসিক্যালি নিউরেরিয়া পর্বে যেসব প্রাণীরা আছে তারা তাদের জীবদ্দশায় পলিপ এবং মেডুসা দুটাই চলাচল করে। জেলিফিশটা যখন প্রথম দিকে তৈরি হয় তখন সে একটা কোনো কঠিন তলে বা কোনো কিছুতে আবদ্ধ থাকে এবং তখন সে চলাচল করে না, তখন এটাকে বলা হয় পলিপ। এবং যখন সে চলাচল করতে পারে তখন এটাকে আমরা মেডুসা বলে ডাকি। তো আমরা যদি একটু এই ফাইসিলিয়া ফাইসিলাসের দিকে তাকাই, দেহের এই জায়গাটা একটু নরম, অনেক পাতলা, হ্যাঁ, এটাকে নিউমেটোফোর বলে, অনেক পাতলা অংশ। এবং নিচের দিকে দেখো এই যে কোর্সিকা, একটা কোর্সিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা কোর্সিকা কিন্তু দেখা যাচ্ছে, এরকম অসংখ্য কোর্সিকা থাকে। তো মজার বিষয় হচ্ছে এই প্রাণীটা দেখো অল্পতেই কিন্তু নড়ছে এবং এই জায়গাটা কত পাতলা। ওকে, এই যে উপরে যে পার্টটা নিউমেটোফোর, এই পার্টটা পানির উপরে ভাসমান অবস্থায় থাকে, আর এই যে নিচের যে জায়গাটা, এই জায়গাটা পানির নিচে থাকে। এবং এই যে টেন্টাকলস, এই যে কোর্সিকা, এই কোর্সিকা কিন্তু হাইড্রারও থাকে। তো পার্থক্য হচ্ছে এই ফাইসিলা যখন পানিতে ভাসমান থাকে তখন উপরের যে পাতলা যে অংশটা থাকে এটা পানির উপরের দিকে থাকে আর কোর্সিকার নিচের দিকে ভাসমান থাকে। আর আমরা যেই হাইড্রা পড়ি, হাইড্রার কোর্সিকাগুলো উপর দিকে থাকে আর তার দেহটা নিচের দিকে থাকে, এটা হচ্ছে পার্থক্য। যার কারণে হাইড্রারা নর্মালি পলিপ অবস্থাতেই কিন্তু থাকে, তারা কিন্তু সাধারণত মেডুসা অবস্থায় যায় না। যেই ফাইসিলিয়া ফাইসিলাস, এটা দিয়ে আসলে অনেকটা হাইড্রার অনেক কিছু রিপ্রেজেন্ট করা যায়, যেহেতু এদের কোর্সিকা আছে। এবং কোর্সিকা থাকাটা কিন্তু আমাদের নিউরেরিয়া পর্বতের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং কোর্সিকা থেকে মাথায় রাখতে হবে, এদের কোর্সিকাতে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে অনেকগুলো শিকারী কোষ পাওয়া যায়। এবং সেই শিকারী কোষগুলো হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এই কোর্সিকাতেই কিন্তু নেমাটোসিস্ট থাকে। তো বলে রাখা ভালো, জেলিফিশ দেখতে অনেক সুন্দর, জেলির মতো, কিন্তু মোটেও সে কিন্তু সুন্দর কোনো প্রাণী নয়, খুবই বিষাক্ত। এবং ফাইসিলিয়াও কিন্তু বিষাক্ত। তবে জেলিফিশের বিষাক্ততা এত বেশি যে এর বিষাক্ততার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সো এরা মোটেও কিন্তু সহজ সরল কোনো প্রাণী না। তো ভাইয়া, এই ছিল আমাদের নিউরেরিয়া পর্ব নিয়ে। এবং আরও বেশি জানতে ইনশাল্লাহ আমরা ক্লাসরুমে চলে আসবো, যেখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদেরকে চ্যাপ্টাকিমি, ফিতাকিমি অনেক নামে ডাকে, কারণ এরা অনেক ফ্ল্যাট হয়। প্লেট, প্লাটিহেলমিনথেসটা প্লেট থেকে আসে, প্লেট মানে হচ্ছে ফ্ল্যাট। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে, বৈজ্ঞানিক নাম হচ্ছে টানিয়া সোলিয়াম, যেটাকে আমরা ফিতাকৃমি বলে থাকি। তো দেখেই বুঝতে পারছি এটা কতটা পাতলা, একদম পাতলা। তো এর গঠনটা আসলে একটু পেঁচানো। বেসিক্যালি এর আমরা যদি একটু দেখি, এই যে অংশটা, এটাই হচ্ছে এর মুখ, এবং এটা আস্তে 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 নিচের দিকে নেমেছে। যত নিচের দিকে নেমেছে ততই এর গঠনটা বড় হয়েছে, অর্থাৎ এটা মাথার দিকে ন্যারো এবং নিচের দিকে আস্তে আস্তে ব্রড হতে থাকে। ঠিক আছে, ন্যারো পার্টটা হচ্ছে এর মাথা। প্রথমত বলে রাখি, এরা কিন্তু উভলিঙ্গ, অর্থাৎ এদেরকে পুরুষ আর স্ত্রী এরকম কোনো কিছু আলাদা করা যায় না। এদের দেহ কিন্তু টিস্যু এবং অঙ্গ মাত্রা, অর্থাৎ এদের দিকে খুঁজলে আমরা অঙ্গ পাই। তো অঙ্গের কথায় যেহেতু আসছি, প্রথমেই আমাদের চলে যেতে হবে এদের একদম এই মাথার দিকে। এটা একটু দেখা মোটামুটি একটু ডিফিকাল্ট, যদিও এই মাথার দিকে যে অংশটা, এটাই হচ্ছে বেসিক্যালি এর চোষক বা হুক, বা এই জায়গাটাকে আমরা এর কি বলবো, মাথা বলতে পারি। আসলে তো মাথায় গঠন করে না, এখানে চোষক বা হুক থাকে। যদিও এরা পরজীবী, ম্যাক্সিমাম এই পর্বে যারা যারা আছে ম্যাক্সিমাম পরজীবী। তারা আসলে কামড় দিয়ে খাওয়ার থেকে তারা কি করে, নর্মালি মানুষের দেহে যদি এরা থাকে, মানুষ যেই খাবারটাকে পরিপাক করেছে সেই পরিপাকিত খাবারটাই সে তার দেহের মাধ্যমে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম থেকে চুষে নিয়ে নেয় বা শোষণ করে নিয়ে নেয়, অর্থাৎ তার পুরো দেহটাই শোষণের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু উপযোগী। এবং তার দেহটা কিউটিকল নির্মিত হতে পারে এবং তার দেহটা সিলিয়েটেডও হতে পারে। এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ থাকে। এই রেচন অঙ্গে শিখা কোষ থাকে। এই শিখা কোষ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমসিকিউতে কিন্তু প্রায় চলে আসে। এই যে টানিয়া সোলিয়াম, এর কিন্তু নর্মালি দুইটা বাহক থাকে, তার মধ্যে মানুষ একটা এবং আরেকটা বাহক আছে, সেটা হচ্ছে শূকর। শূকর কিন্তু এর কমন একটা বাহক, এবং এই জন্য কিন্তু আমাদের বইয়ের মধ্যে শূকরের ফিতাকৃমির মধ্যে কিন্তু টানিয়া সোলিয়াম কথাটা কিন্তু উল্লেখ করেছে। বাট এটা মানুষকে কিন্তু অ্যাটাক করে, মানুষের রিসিভ সিস্টেম থেকে কিন্তু নিজের পুষ্টি শোষণ করে। সুতরাং এটা কিন্তু কখনোই আমাদের বন্ধু কোনো জীব না, এবং এটা কিন্তু পরজীবী। এবং প্লাটিহেলমিনথেস পর্বে ম্যাক্সিমাম প্রাণী কিন্তু কি পরজীবী হিসেবেই কিন্তু থাকে। তো এই ছিল আলোচনা প্লাটিহেলমিনথেস, টানিয়া সোলিয়াম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার হাতে দুটো গোলকৃমি আছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল, অর্থাৎ একটা পুরুষ একটা স্ত্রী। এবং এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। নেমাটোডা বলা হয় এই কারণেই, নেমাটোস শব্দের অর্থ হচ্ছে সুতা। এই পর্বকে সুতাকৃমি বা গোলকৃমির পর্ব বলেও ডাকে।
এদের দেহটা নলাকার এবং এদের দেহটা ইলাস্টিন নির্মিত বহিকঙ্কাল দিয়ে তৈরি এবং কিউটিকল দিয়েও আবৃত হতে পারে। এরা কিন্তু অঙ্গতন্ত্র মাত্রার, অর্থাৎ এদের দেহে কিন্তু আমি চাইলে তন্ত্র পেতে পারি। দেখতে নলাকার এদের দেহ এবং এদের দেহের ভিতরে কিন্তু নল আছে, এই জন্য এটাকে নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব বলে ডাকা হয়। এটা থেকে কিন্তু কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সৃজনশীলও কিন্তু আইডেন্টিফাই করার জন্য বলা হয় টিউব উইদিন টিউব কে, নলের ভিতর নল প্রকৃতির কারা। এইখান থেকে আইডেন্টিফাই করাটা খুবই দরকার কোনটা পুরুষ কোনটা স্ত্রী। দূরে দেখে কিন্তু একই রকমই মনে হচ্ছে। দেখো প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের প্রথম যে 3টা পর্ব আমরা পড়েছি সেখানে কিন্তু আমরা পুরুষ স্ত্রী আলাদা করে কিন্তু কোনো কিছু বলিনি, এবং প্লাটি হেলমিনথিসে বলেছি ওটা কিন্তু উভলিঙ্গ। বাট এইখান থেকে কিন্তু দুটো লিঙ্গকে কিন্তু আলাদা করা যাচ্ছে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। যে সকল প্রাণীদের ক্ষেত্রে এরকম পুরুষ এবং স্ত্রীকে আলাদা করা যায় এগুলোকে যৌন দ্বিরূপতা বলা হয়। খেয়াল করে দেখো এখানে যে 2টা গোলকৃমি আছে, এই 2টা গোলকৃমির মধ্যে যেটা সাইজে একটু ছোট সেটা পুরুষ, যেটা সাইজে একটু চিকন সেটা পুরুষ, আর যেটা সাইজে একটু বড় এবং মোটা সেটা হচ্ছে স্ত্রী। তাহলে তোমরা বুঝতে পারছো আমার এই যে ডান হাতে যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে পুরুষ, এবং আমার বাম হাতে যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে স্ত্রী। ওকে, এটা হচ্ছে স্ত্রী গোলকৃমি। আরও বোঝার উপায় আছে, দেখো এই পুরুষ যে গোলকৃমিটা আছে, পুরুষ গোলকৃমির আমি একটু এটাকে স্ট্যাবল করে নিই। পুরুষ গোলকৃমির একদমই যে নিচের দিকে যে অংশটা, এই অংশটা একটু বাঁকানো থাকে, একটু কার্ভ থাকে। এটা তার মুখের দিকের অংশ, এটা তার নিচের দিকের অংশ। তো নিচের দিকের অংশ যেটাকে লেজের অংশ বলি, লেজের অংশটা অনেকটা বাঁকানো থাকে কার, পুরুষ গোলকৃমির। আর স্ত্রী গোলকৃমির দিকে যদি আসি, স্ত্রী গোলকৃমির দিকে নিচের দিকের অংশটা বাঁকানো থাকবে না, একটু সুচালো থাকবে, একটু সুচালো টাইপের। ধরলে এখানে বোঝা যাবে একটু একটু সুচালো টাইপের। এই প্রান্তটা অনেকটা কী হবে, অনেকটা সুচালো টাইপের হবে, এটা বাঁকানো হবে না। আমার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি পুরুষটাকে পাশে রাখি, পুরুষদের ক্ষেত্রে এই জায়গাটায় অর্থাৎ যে জায়গাটা বাঁকটা হয়েছে এইখানেই পিনিয়াল সিটি থাকে, অর্থাৎ এদের জননাঙ্গ থাকে। এখানে নর্মালি 2টা পিনিয়াল সিটি দেখা যায়, এখান থেকে আসলে দেখানো পসিবল হচ্ছে না, এবং এখানে এই স্পেসিমেন্টের মধ্যে আসলে সেটা নাই। পিনিয়াল সিটি বা পুরুষ জননাঙ্গ এই বাঁকানো অংশের এখানেই থাকে। আর এদের সামনের দিকের যে অংশটা, এইখানে যে অংশটা, এটা এদের হচ্ছে মুখ, এই মুখে ওষু টাইপের অংশ থাকে। এবং আবারও বলছি এটা কিন্তু নলের ভিতর নল প্রকৃতির। আরেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই নেমাটোডা পর্বের প্রাণীরাই কিন্তু সুডোসিলোমেট, অর্থাৎ এদের ভ্রান্ত সিলোম দেখা যায়। তো আমাদের নেমাটোডা পর্ব থেকে এই কয়েকটা জিনিস আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর অনেক কিছুই কিন্তু আমরা আলোচনা করেছি। সৃজনশীলের জন্য কিন্তু এই নেমাটোডা পর্ব গোলকৃমি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গোলকৃমি আমাদের দেহে, আমাদের অন্ত্র বা বিভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে, আক্রমণ করে বিভিন্ন রকমের রোগের কারণ হতে পারে। ইভেন নেমাটোডা পর্বের মধ্যে কিন্তু চোখ কৃমিও আছে। তো ভাইয়া আমার হাতে একটা সামুদ্রিক জীব আছে, এটার নাম হচ্ছে অক্টোপাস। তোমরা দেখতে পারতেছো, ছোটোবেলায় আমরা পড়ছি অক্টোপাস 8 পা দিয়ে চলে। তো বেসিক্যালি এগুলো তার পা না, এগুলো হচ্ছে তার কোর্সিকা বা টেন্টাকল। এবং তোমরা বুঝতে পারছো আমরা আসলে মোলাস্কা পর্ব পড়ছি। তো মোলাস্কা পর্বে খুবই কমন একটা নাম, সেটা হচ্ছে এই অক্টোপাস। তো অক্টোপাস যে, একে সেফালোপোডা ডাকা হয়। সেফালোপোডা কেন? সেফালন শব্দের অর্থ হচ্ছে মাথার, পোডা মানে পা। তো এগুলোকে পা হিসাবে যদি চিন্তা করি, কোর্সিকাগুলো যদি পা হিসেবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার নিচের দিকে তার পাগুলো। এই জন্য সেফালোপোডা, আগে সেফালন মাথা, নিচে পোডা। তো আমার এখানে শামুকের স্পেসিমেনটা নাই। শামুকও কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, এবং শামুককে গ্যাস্ট্রোপোডা নামে ডাকা হয়। শামুকের ক্ষেত্রে কি হয়, তার দেহের নিচের অংশটা মাংসল পা তৈরি করে, এবং তার দেহের উপর দিকে কি থাকে, খোলস নির্মিত তার দেহটা থাকে, এবং পা নিচে, এবং তার আগে গ্যাস্ট্রো। আমরা শামুককে গ্যাস্ট্রোপোডা বলি কেন কি, তার গ্যাস্ট্রিক অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের নিচে থাকে পা। তাহলে আমরা অক্টোপাসকে বলতেছি সেফালোপোডা, কারণ তার মাথার নিচে তার পা। আর শামুককে বলছি গ্যাস্ট্রোপোডা, শামুকের পৌষ্টিকতন্ত্রের নিচের দিকে পা। এই মোলাস্কা পর্বের দেহটা মাংসল প্রকৃতির হয়, অনেক মাংসল। এবং এখন আমরা যেই পর্বগুলো পড়বো এরা প্রত্যেকেই অঙ্গতন্ত্র মাত্রার হয়ে থাকবে। তো অনেক মাংসল দেহ, দেখে বোঝা যাচ্ছে অনেক মাংসল এবং নরম। তোমরা যদি এখানে খেয়াল করো দেখে বুঝতে পারছো যে প্রচুর নরম দেহ এদের হয়। অক্টোপাস এটা আমাদের সামুদ্রিক জীব বলে আমরা এটাকে জানি। পাশাপাশি দেখো আমাদের আরেকটা প্রাণী এখানে রাখা আছে, সবাই চিনি আমরা, এটা আমরা হরহামেশাই দেখি। এটা দেখতে যে আমাদের সমুদ্রে যেতে হয় তা না, আমাদের আশেপাশে নালা নর্দমাতে আমরা অনেক দেখি। এটা হচ্ছে ঝিনুক। তো ঝিনুককে বাইভেলভিয়া বলা হয়, বাইভেলভিয়া।
তো বাই ভেলভিয়া, বাই মানে দুই, আর ভেলভিয়া কপাট, অর্থাৎ ঝিনুককে কিন্তু যদি আমরা ওপেন করি এখানে কিন্তু দুইটা কপাট ওপেন হবে, এই জন্য এটাকে আমরা কি বলছি, বাই ভেলভিয়া বলছি। তো এই যে ঝিনুক, এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এদের দেহের বাইরের অংশটা খোলসে আবৃত। খেয়াল করলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু খোলস, এবং এটা যদি উন্মুক্ত করা হয় তাহলে কিন্তু আমরা এটার ভিতরে এর ভিতরে দেহের অংশটা কিন্তু আমরা পাবো। সবার ক্ষেত্রে যে এরকম হবে তা না, বাট খোলস আবৃত দেহ থাকে। যেমন শামুকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন, শামুকের ক্ষেত্রেও কিন্তু তার দেহের পুরো অংশটাই মোটামুটি খোলসের ভিতরে থাকে, এবং বাইরে নিচের দিকে জাস্ট তার পা থাকে চলাচল করার জন্য, মাংসল পথ। তো এদের দেহের ভিতরে এই ঝিনুকটাকে যদি ওপেন করি এদের দেহের ভিতরে মাংসল অংশ আমরা পাবো, ওপেন করলে তখন পাবো। তো এক্ষেত্রে আবার একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে এর কিন্তু আবার কোনো এরকম খোলস আবৃত কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না যদিও। তো কমনলি বললে আমরা বলতে পারি মোলাস্কা পর্বের প্রাণী যারা আছে এরা নরম হয় এদের দেহ, এদের চুনময় খোলস আবৃত দেহ থাকে, এই খোলসটাকে ম্যান্টল বলা হয়, ম্যান্টল নামক খোলস থাকে। খোলসের নিচের দিকে তার দেহ থাকতে পারে, খোলস দ্বারা আবৃত তার দেহ থাকতে পারে, অনেক ক্ষেত্রে খোলস নাও থাকতে পারে। এদের দেহের নিচের অংশটা মাংসল পা তৈরি করতে পারে। তো এদের মুখ বিবরে রেডুলা নামক রেতিজিহ্বা দেখা যায়, যদিও এখান থেকে আসলে দেখানো সম্ভব না। রেডুলা নামক রেতিজিহ্বা এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মোলাস্কা পর্ব কিন্তু অনেক প্রাণী কিন্তু এখানে রয়েছে, এবং বলা হয়ে থাকে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কিন্তু এই মোলাস্কা। তো এই ছিল এই মোলাস্কা, এই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নিয়ে কথাবার্তা। একটা জিনিস বলে রাখি, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু শামুকের বেলায় কিন্তু আমরা কোনো প্রতিসমতা পাই না, আমরা আগেই জেনেছি শামুক কিন্তু অপ্রতিসম। এই জন্য বলা হয়ে থাকে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ মোলাস্কা দ্বিপার্শ্বীয় প্রতিসম হওয়ার পরেও গ্যাস্ট্রোপোডার মধ্যে যারা আছে, অর্থাৎ শামুকের শ্রেণীতে যারা আছে, তারা অপ্রতিসম। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমার এই হাতে আছে একটা জোক, আর এই হচ্ছে একটা কেঁচো। এবং যেহেতু জোক আর কেঁচো, তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা বেসিক্যালি অ্যানলিডা পর্ব নিয়ে কথা বলছি। অ্যানলিডা পর্বকে খণ্ডকায়িত প্রাণীর পর্ব বলা হয়, কারণ এদের দেহে আমরা খুব সুন্দর প্রকৃত খণ্ডকায়ন পাই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই খণ্ডকায়নটা সমখণ্ডক হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা কেঁচো, এবং আমরা যদি ক্লোজলি যদি জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য অনেকগুলো খণ্ড 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 অংশ আছে। অ্যানলিডা পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, এবং প্রত্যেকটা খণ্ডের মধ্যে একটা করে নেফ্রিডিয়া পাওয়া যায়। অন্যান্য যতগুলো অঙ্গ আছে সবগুলো রিপিট হয় এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে। তো এটা একটা বড় কারণ এটাকে খণ্ডকায়িত প্রাণী বলার কারণে। এই কেঁচোটাকে আমরা কীভাবে বুঝবো কোনটা মুখ আর কোনটা এদের পায়ু? তো দেখো এই কেঁচোর এই যে কাছাকাছি এই জায়গাটায় এখানে একটা শক্ত অংশ থাকে, এবং কেঁচোটা যত বড় হয় তত সহজে বোঝা যায়। এই অংশটার নাম হচ্ছে ক্লাইটিলাম। এই অংশটা যেদিকে থাকে এই জায়গাটা একটু শক্ত, এবং এই জায়গাটা নর্মালি খণ্ডকায়ন তো সেভাবে থাকে না, সেভাবে খণ্ডকায়িত থাকে না এই জায়গাটা। তো এই জায়গাটা যেদিক থেকে কাছে সেটা হচ্ছে তার মুখ, তার মানে এই জায়গাটা হচ্ছে মুখ, আর এটা হচ্ছে তার পায়ু। এটা মুখও আছে পায়ু আছে, এটা ক্লাইটিলাম দিয়ে আমরা সহজে বুঝতে পারতেছি। এবং ক্লাইটিয়াম এই জায়গাটা গুরুত্ব হচ্ছে এর আশেপাশেই মূলত এর যৌনাঙ্গরা ধারণ করে। চলাচলের জন্য এদের কাইটিন দিয়ে তৈরি সিটা থাকে বা সিটি থাকে, এটা বেসিক্যালি তার নিচের দিকে থাকে। এখানে আসলে আর এই সিটি এভাবে করে বোঝা যাচ্ছে না, ছোটো 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 রোমস টাইপের, যেটা দিয়ে তারা কি করতে পারে, হাঁটাচলা করতে পারে। এটা কেঁচোরও থাকে, এটা জোকরও থাকে, কাইটিনময় সিটি। আবার অনেক প্রাণীর ক্ষেত্রে থাকে প্যারাপোডিয়া। প্যারা মানে কি, আড়াআড়ি আড়াআড়ি পায়ের মতো থাকে, ওইটা পেশল প্যারাপোডিয়া বলে ওইটাকে। কাইটিন দিয়ে তৈরি হয় সিটি, আর পেশি দিয়ে তৈরি হয়েছে প্যারাপোডিয়া। জোক সাইজে অনেক বড়, এটা যদি কাউকে ঠিকভাবে কামড় দেয় তাহলে শরীরের অনেক রক্ত খেয়ে ফেলবে। তো জোকের যদি আমরা উল্টা দিক থেকে দেখি তাহলে এর দুই দিকে দুটো চোষক আছে, এইখানে একটা চোষক আছে, এইখানে একটা চোষক আছে, দুই দিকে দুটো চোষক আছে। তো এই যে চোষক নামের যে অংশগুলো, এই চোষক অংশ দিয়ে কিন্তু সে কামড় দিয়ে মানুষের কাছ থেকে বা বিভিন্ন প্রাণী থেকে রক্ত চুষে নেয়। তো এর মধ্যে যেই প্রান্তটা চিকন এটা বেসিক্যালি তার মৌখিক প্রান্ত, যে প্রান্ত একটু ভোতা টাইপের মোটা টাইপের এটা তার হচ্ছে পেছনের প্রান্ত। জোকের ক্ষেত্রে উভয় দিকেই এরকম চোষক পাওয়া যায় যেটা দিয়ে তারা রক্ত চুষতে পারে। তো বুঝতেই পারছি এরা পরজীবী হিসেবে খুব ভালো। এই হচ্ছে অ্যানলিডা পর্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কাঁকড়া আর চিংড়ি নিয়ে বসে গিয়েছি। রান্না করব না, আমরা আসলে এখন আর্থপোডা পর্ব পড়ব। আর্থপোডা পর্ব হচ্ছে প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব, এবং এই পর্বের প্রাণীদের এত বৈচিত্র্য, এরা কেউ পানিতে থাকে, কেউ ডাঙায় থাকে, কেউ আকাশে উড়ে। শুধু চিংড়ি আর কাঁকড়া না, আমরা আমাদের যে মাঠে ঘাটে যে পিঁপড়া দেখি সেটাও আর্থপোডা পর্বের, আমরা যে বিভিন্ন পোকামাকড় দেখি সেটাও আর্থপোডা পর্বের, আমরা যে ফড়িং দেখি, ঘাস ফড়িং দেখি সেটাও আর্থপোডা পর্বের, আমাদের যে মশা মাছি কামড়ায়
সেগুলো আর্থ্রোপোডা পড়বে। তো আমাদের এখানে আপাতত দুইটা আর্থ্রোপোডা আছে, একটা হচ্ছে বেসিক্যালি চিংড়ি আর একটা হচ্ছে কাঁকড়া, এবং এরা হচ্ছে ক্রাস্টেশিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। ক্রাস্টেশিয়া, একে আর্থ্রোপোডা কেন বলা হয়? একে আর্থ্রোপোডা বলা হয় কারণ আর্থ্রো শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, আর পোডা মানে হচ্ছে পা বা উপাঙ্গ, অর্থাৎ এরা সংযুক্ত যুক্ত উপাঙ্গ বিশিষ্ট। আমরা যদি পায়ের ক্ষেত্রেও দেখি, এর পাগুলো কিন্তু কানেক্টেড, একসাথে অনেকগুলো খণ্ড খণ্ড, রাইট? তো আমরা প্রথমে একটু প্রতিসাম্যতা ভালো করে বোঝার চেষ্টা করি। আগের যে পর্বগুলো দেখছি সেখানে তো আমরা আসলে প্রতিসাম্যতা ভালো করে পড়ি নেই, তাই না? তো আমরা জানি যে আর্থ্রোপোডা পর্ব দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো আমরা এইভাবে যদি আমি রাখি এবং এর মাঝখান থেকে যদি ভাগ করার চেষ্টা করি, তাহলে আমরা এই বরাবর লম্বালম্বি ভাগ করব, রাইট? লম্বালম্বি ভাগ করবো, এবং লম্বালম্বি ভাগ করলে কিন্তু আমরা দেখতেই পারতেছি দেহের দুই পাশ সমান সমানভাবে অঙ্গগুলোকে পাবে, রাইট? এই জন্য এটাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বলবো। এই পাশ এবং এই পাশ, দুইটা পাশ প্রতিসম, তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা যদি এদিক থেকেও দেখি, এদিক থেকে দেখলে আমরা এটার দ্বিপার্শ্বীয় প্রতিসমটাকে উল্লেখ করতে পারবো। ওকে, তাহলে মানে আর্থ্রোপোডা পর্ব হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবার আমরা দেখতে পারতেছি এদের দেহের বেশ কিছু খণ্ডক আছে, তার মানে আমাদের আর্থ্রোপোডা পর্ব এদের খণ্ডকায়ন দেখা যায়, বাট এর খণ্ডকগুলো কিন্তু সমান না, মানে এটা অসম খণ্ডকের অন্তর্ভুক্ত। এর দেহের দুটা অংশ, এক ক্রাস্টেশিয়া, কারণ এর দেহের দুটো অংশ, একটা হচ্ছে এই একটা অংশ আর নিচের এটা একটা অংশ। তো এই অংশটাকে বলা হয় বেসিক্যালি সেফালোথোরাক্স, আর এই অংশটা হচ্ছে অ্যাবডোমেন বা যেটা উদর বলি। তার মানে এইখান থেকে এদের উদরের অংশটা শুরু হয়। এদের উদরের টোটাল 6টা খণ্ডক আমরা পাই, 1 2 3 4 5 6, আমরা উদরে কিন্তু 6টা খণ্ডক পাচ্ছি, এবং এই 6টা খণ্ডক মিলে যেহেতু উদর তৈরি করছে, এই জন্য এটাকে আমরা ট্যাগমা বলি। ওকে, ট্যাগমাটাইজেশন, অর্থাৎ এদের ট্যাগমাটাইজেশনও দেখা যায়, অঞ্চলায়ন দেখা যায়। এই যে এই মাথা বক্ষ একটা অঞ্চল, মাথার বক্ষ মিলে একটা অঞ্চল, এই উদর একটা অঞ্চল। তো এই যে এইখানে যে 5 জোড়া পা আছে, এই 5 জোড়া পা বেসিক্যালি চলাফেরার ক্ষেত্রে হেল্প করে, এবং এই পাটা অনেক কলযুক্ত, এটা দিয়ে খামসিও দিতে পারে, এবং এই পাগুলো নর্মালি সাঁতার কাটার জন্য ব্যবহার করা হয়, এবং এর নিচের দিকে লেজের মতো একটা অংশ কিন্তু আমরা দেখতেছি সাঁতার কাটার জন্য। তো এদের বাইরের যে অ্যাপিডার্মিস, এটা হচ্ছে বেসিক্যালি কাইটিন দিয়ে তৈরি। সুন্দর আরেকটা প্রাণী যেটা হচ্ছে কাঁকড়া, অনেকে কাঁকড়া খেতে পছন্দ করে। তো কাঁকড়ার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এদেরও কিন্তু নর্মালি 5 জোড়া পা থাকে। এর এই পাটটা হচ্ছে তার মস্তক, বা যেটাকে আমরা বলি সেফালোথোরাক্স, এবং নিচের পাটটা হচ্ছে উদর। এই যে এই নিচের অংশটা উদর, এইটুকু হচ্ছে মস্তক। মস্তকের এখানে আমরা হয়তো বা দেখতে পারতেছি এই যে তার পুঞ্জাক্ষী, ওকে, তাহলে এদের ক্ষেত্রে পুঞ্জাক্ষী পাওয়া যায়। তো এরকম পুঞ্জাক্ষী কিন্তু আমরা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেও পড়বো। ওকে, খোলসটা অনেক কিন্তু শক্ত, ওকে, কাইটিন নির্মিত হয়ে থাকে, এরাও কাইটিন নির্মিত। তো কাইটিন কিন্তু পৃথিবীতে প্রাপ্ত সব থেকে বেশি পরিমাণে একটা যৌগ। তো এই ছিল আমাদের আর্থ্রোপোডা পর্ব। মাই রেস্টুরেন্টস, আমার হাতে সমুদ্রের খুব সুন্দর একটা জিনিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্টারফিশ বা তারা মাছ। তো আসলে মাছ না বলে এটাকে সমুদ্রের তারা বলা উচিত। এবং এই পাশে আরও একটি প্রাণী এখানে আছে, এটা হচ্ছে সি কিউকাম্বার বা সমুদ্র শসা, বা দুটা স্ট্রাকচারের মধ্যে ভালো ডিফারেন্স আছে। এটা হচ্ছে সি কিউকাম্বার বা সমুদ্র শসা, আর এটা হচ্ছে তারা মাছ, বা দুটোই অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণী। সো মাই রেস্টুরেন্টস, আমরা আসলে অ্যাকাইনোডার্মাটা পড়তে যাচ্ছি। পঞ্চ ওরীয় প্রতিসম প্রাণী এরা। পঞ্চ ওরীয়, দেখো এর দেহটাকে 5টা অংশে ভাগ করা যাচ্ছে, চাইলে 5টা অংশে ভাগ করা যায়, এই কারণে এটাকে কিন্তু পঞ্চ ওরীয় প্রতিসম বলা হয়। বলে রাখা ভালো, অ্যাকাইনোডার্মাটা পর্বের যত প্রাণী আছে সবাই কিন্তু সামুদ্রিক। এই তারা মাছ পড়তে যে আমাদের যে জিনিসটার মধ্যে সবথেকে বেশি কনফিউশন হয়, সেটা হচ্ছে মৌখিক তল আর বিমৌখিক তল। খেয়াল করো, তারা মাছের যে অংশটা আমাদের এরকম গ্রুপ মানে খাঁজ যুক্ত, এই যে খাঁজ, এই যে 5টা খাঁজ, 5টা পা, আমরা পা বলি আর কি। তো 5টা আর্মের 5টা খাঁজ, এই খাঁজ যে প্রান্ত থাকবে এটা হচ্ছে মৌখিক প্রান্ত, কারণ এখানে তার মুখ, এটা মৌখিক প্রান্ত। ঠিক এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে এই যে এখন যে গঠনটা, এটা হচ্ছে তার বিমৌখিক প্রান্ত। তাহলে অপোজিটটা ছিল মৌখিক প্রান্ত, এবার হচ্ছে কি বিমৌখিক প্রান্ত। এদের দেহের বাইরের দিকে কিন্তু আমরা অসংখ্য কি দেখতে পাচ্ছি, কাটা কাটা দেখতে পাচ্ছি, এই যে এরকম কাটা 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 দেখতে পাচ্ছি। এটা আমাদের বইয়ের মধ্যে বলেছে কি এদের স্পাইন থাকে। ওকে, তো আমরা আবার একটু মৌখিক প্রান্তে চলে আসি। এই মৌখিক প্রান্তে খাঁজগুলোকে দেখছি, যে খাঁজগুলো, এই খাঁজগুলোকে অ্যাম্বুল্যাক্রাল খাঁজ বলা হয়। অ্যাম্বুল্যাক্রাল খাঁজ, এটা মৌখিক তলে থাকে। ওকে, এবং এই অ্যাম্বুল্যাক্রাল খাঁজের একদম ভেতর সাইড থেকে ছোট 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 চলনের জন্য নালিকা পথ তৈরি হয়, অর্থাৎ এদের নালিকা পথ থাকে। এবং যেহেতু এর প্রাণী পানিতে বসবাস করে, এবং এদের
নালীতন্ত্র থাকবে। সো দুটা কথা, এদের দেহের ভিতর নালীতন্ত্র থাকবে এবং এদের কি আছে, নালিকা পদ আছে চলাচল করার জন্য, এবং এই নালিকা পদ দিয়ে সে এরকমভাবে হয়ে, অর্থাৎ মৌখিক তলটাকে নিচের দিকে রেখে সে যে কোনো কর্দমাক্ত যে কোনো পরিবেশে সে কিন্তু চাইলে কী করতে পারে, চলাচল করতে পারে এই তারা মাছ। তো ভাইয়া এই তারা মাছের মূল চিহ্নিত করার জিনিসটাই হচ্ছে মৌখিক তল আর বিমুখিক তল। মৌখিক তল যদি আমরা চিনতে পারি তখন অ্যাম্বোল্যাক্রাল খাটটাও আমরা চিনতে পারবো। ওকে, সো এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এইদিকে তো আমরা সমুদ্র শসা বা সি কিউকাম্বার দেখেছি। এই সি কিউকাম্বার সমুদ্র শসা বাংলাদেশে এখন খুব সুন্দর চাষ হচ্ছে। তো এই ছিল আমাদের পঞ্চগড়ীয় প্রতিসম 11 ডায়মন্ড পর্বে আলোচনা।